আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রির যে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আজকে আমরা এই অধ্যায়ের বেশ কয়েকটি এমসিকিউ দেখব যেগুলো বোর্ড পরীক্ষাতে আসছিল এবং খুব সহজে কিভাবে এগুলো সমাধান করা যায় সেগুলো দেখব। ওকে? চলো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটি ছিল, প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন গ্যাসটা এখানে আছে? ফসফিন। এবং কোন কন্ডিশন? প্রমাণ অবস্থায়। ওকে, তাহলে চলো আমরা প্রথম প্রশ্নটার একটু ব্যাখ্যা করি যে প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব। আচ্ছা, প্রমাণ অবস্থাটা কি? প্রমাণ অবস্থা হলো যে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এটা বোঝানো হচ্ছে যে প্রমাণ চাপটা কত? প্রমাণ চাপ হলো 1 অ্যাটমোস্ফিয়ার এবং প্রমাণ তাপমাত্রাটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। তাহলে আমাদের দেখো, আমাদের কিন্তু এই একটা কন্ডিশন জানা আছে, সেটা হলো যে প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। ওকে, তাহলে যেহেতু এখানে বলা আছে যে প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব বের করো, তাহলে আমরা এখন বেসিক্যালি একটা কন্ডিশন মানে একটা টার্ম পেয়ে যাচ্ছি, সেটা হলো ভলিউম বা আয়তন। সে আয়তনটা কত? 22.4 লিটার। ওকে, আর ঘনত্ব বের করতে যেহেতু আয়তন লাগবে, তোমরা ঘনত্ব এটা কোথায় দেখো? ঘনত্ব সম্পর্কে কিন্তু পড়ে আসছো, এটা কিন্তু তোমরা ফিজিক্সেও পড়ছো। ফিজিক্সের যে পঞ্চম অধ্যায়টা আছে, আর ডেনসিটি নামক একটা রাশি আছে। কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি। রো ইকুয়ালস, দেখো, রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি। আমরা দেখো যে রো এর সংজ্ঞা অনুযায়ী আমরা ঘনত্ব কিভাবে লিখতে পারি একটু খেয়াল করো। রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি, এটা কিন্তু ঘনত্ব। এখন বলছে ফসফিন গ্যাসের ঘনত্ব কত? তাহলে ঘনত্ব হলো ভর বাই আয়তন। আচ্ছা, এখানে আমাদের গ্যাসটার নাম কি আছে? ফসফিন। গ্যাসটা কি আছে জানো? ফসফিন। এই দেখো ফসফিন PH3। আচ্ছা, PH3 এই ফসফিন গ্যাসের আমরা একটু আণবিক ভর বের করে আনি। এই যে ঘনত্ব বের করতে, দেখো আমি যখন ঘনত্বের সূত্রটি দিচ্ছি, রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি। রোটা হলো ডেনসিটি বা ঘনত্ব। এখন এম লাগবে। এম কি? এম হলো ফসফেট গ্যাসের ভর। তাহলে ভর মানে আণবিক ভর, সেটা কত আমরা একটু দেখে আসছি। দেখো যে পি ফসফরাসের জন্য হলো 31, তোমরা জানো ফসফরাসের পারমাণবিক ভর, প্লাস হাইড্রোজেন কত জানো? 1, কিন্তু আছে কয়টা? 3টা, তাহলে এর জন্য 3। সুতরাং ফসফিন হচ্ছে ভর, ভর আছে হলো 34। আর ভলিউমটা কত? ভলিউমটা হলো, যেহেতু তোমরা জানো যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস এসটিপি তে সে কি করে? 22.4 লিটার আয়তন দখল করে। ওকে, এখন আমরা এখানে মান বসিয়ে দেই 22.4। এখন কারণ কি এখানে এখন তোমরা মনে করতে পারো আচ্ছা এখানে 1 মোল, আমরা তো এই দেখো ফসফিন গ্যাস, ফসফিন গ্যাসের আণবিক ভর 34, এই 34 গ্রামে কিন্তু 1 মোল। বিষয়টা কেমন? ফসফিনের জন্য দেখো আমরা কিন্তু এরকম শিখছিলাম মোলের সংজ্ঞায়। আচ্ছা ধরো আছে কি PH3, এটা একটা যৌগ। ওকে, যৌগ। তাহলে কোন যৌগের আণবিক ভরকে, এর আণবিক ভর কত? 34। কোন যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, 34 কে গ্রামে প্রকাশ করলে হয় 34 গ্রাম। গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় 1 মোল। দেখো তো ঠিক আছে কিনা? কোন যৌগের, ফসফেট একটা যৌগ, 34 হলো তার আণবিক ভর, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, তো 34 কে গ্রামে প্রকাশ করলে হয় 34 গ্রাম। আর এই 34 গ্রাম মানেই হলো 1 মোল। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে দেখো যে, তাহলে এখান থেকে পাচ্ছি কি 1 মোলের ভর কত? 34 গ্রাম, 34 গ্রাম। আর আয়তন কত? 22.4 লিটার। ওকে, এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি দেখি কত আসে। 34 ডিভাইডেড 22.4, 1.517 অর্থাৎ 1.52। ফার্স্ট যেটা আছে, ক নম্বর যেটা আছে, এটাই কিন্তু आंसर। ওকে, তাহলে ক নম্বর কি আছে? 1.52 গ্রাম পার লিটার। আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। তোমাদের এই থিওরিটা যদি মনে থাকে, রো ইকুয়ালস এম ডিভাইডেড ভি, তোমরা কিন্তু বের করতে পারবা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 2 নম্বরটা দেখো, 2 লিটার 0.1 মোলার কপার সালফেট ইনটু 5 অণু পানি। তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো এই যে কপার সালফেট ইনটু 5 অণু পানি, মানে কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটার নাম কি? অর্থাৎ এটার আমি যদি বলি, এটার কপার সালফেট ইনটু 5 অণু পানি, এটাকে অন্য কি নামে ডাকা যায় সেটা কি একটু মনে করতে পারো? দেখো এইটাকে এটাকে কিন্তু এটা বলা হয়
যে আমার মনে হয় তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 10 এ পড়ো, অর্থাৎ তোমরা যারা 27 এর পরীক্ষার্থী, তোমাদের কিন্তু এটা পারা উচিত। ঠিক আছে? এটাকে বলা হয় কি? ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে? তাহলে দেখো কপার সালফেট ইনটু 5 অনু পানি, অর্থাৎ ব্লু ভিট্রিয়ল এইটা প্রস্তুতির জন্য দ্রবের প্রয়োজন। কতটুকু প্রস্তুত করব? 2 লিটার এবং 0.1 মোলার, মানে মোলারিটি হবে 0.1 মোলার। এরকম একটা দ্রবণ প্রস্তুত করতে কপার সালফেট ইনটু 5 অনু পানি, অর্থাৎ ব্লু ভিট্রিয়লের দ্রবণ প্রস্তুত করতে দ্রব্যটা লাগবে কত? ওকে, তাহলে আমরা এটার জন্য চলো সলিউশনে আসি কিভাবে কাজ করতে পারবা। সেটা হলো 2 লিটার। যখনই দেখছো কি লেখা আছে? কি লেখা আছে? 2 লিটার, 2 লিটার। আচ্ছা, লিটার কিসের একক? আয়তনের একক। তাহলে 2 লিটার যখনই দেখছো এটা হলো আয়তন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এখানে আচ্ছা 2 লিটার অর্থাৎ এল। আমি তোমাদের একটু ডিটেইলস শেখাচ্ছি। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এত ডিটেইলস এমসিকিউ যেহেতু দরকার নেই। জাস্ট খালি তোমরা এখান থেকে আমি তোমাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি কি কি কাজ করবা। আমি তোমাদের বোঝানোর জন্য ডিটেইলস করছি। 2 লিটার, তাহলে এখানে ভি ভলিউম কতটুকু আছে? 2 লিটার। আর 0.1 মোলার কতটুকু? 0.1 মোলার, মানে মোলারিটি বা ঘনমাত্রা কত? একে আমরা এস দ্বারা প্রকাশ করি। 0.1 মোলার, এই যে বড় হাতের একটা এম দিলে মোলার বোঝানো হবে। আচ্ছা, যৌগটি কি? কপার সালফেট ইনটু 5 অনু পানি, অর্থাৎ ব্লু ভিট্রিয়ল। এটার আণবিক ভর তোমার লাগবে। তাহলে এম কত? এম কত দেখো। আচ্ছা, আমরা এক জায়গায় তোমাদের একটু বের করে দেখাই, নাহলে তোমাদের অনেকের সমস্যা হবে। কপার সালফেট ইনটু 5 অনু পানি, দেখো তো CuSO4 ইনটু 5 অনু পানি। আচ্ছা, কপারের পারমাণবিক ভর কত? 63.5। তাহলে এটা তোমরা মনে রাখবা, 63.5 প্লাস সালফার কত? 32 প্লাস অক্সিজেন। একটা অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, কিন্তু অক্সিজেন আছে কয়টা? O4, 4টা অক্সিজেন আছে। তাহলে একটার যদি হয় 16, চারটার হবে 64, তাহলে এখান থেকে হবে 64। আচ্ছা, এইটুকু তুমি দেখবা কতটুকু হয়, এই রেজাল্টটা কতটুকু হয়। হ্যাঁ, এরপরে 5 অনু পানিকে আমরা একটু পরে দেখছি, এটা আমরা একটু পরে দেখছি। জাস্ট এই কাজটুকু আগে করো। কপার সালফেট এটার কাজ করো। কপার সালফেট থেকে তোমরা কি পাচ্ছ? 63.5 যোগ 32, 63.5 যোগ 32 যোগ 64, 159.5, 159.5। ওকে, আর এই দেখো 5 অনু পানি। আচ্ছা, 1 অনু পানির আণবিক ভর কত? এটা কি জানো? 18। 1 অনু পানি কত? 18। এই দেখো হাইড্রোজেন H2, মানে দুইটা হাইড্রোজেনের জন্য 2 যোগ একটা অক্সিজেনের 16, তাহলে 18। কিন্তু আছে কয় অনু? 5 অনু। তাহলে 5 অনুর জন্য কত পাচ্ছ? 5 18 90। তাহলে এইটার সাথেই কিন্তু যুক্ত হচ্ছে প্লাস 90। তাহলে এখান থেকে তোমরা ফাইনাল এখান থেকে তো 90 পাচ্ছ। 5 অনু পানির থেকে এখান থেকে পাচ্ছ 90। 159 এর সঙ্গে যদি 159.5 এর সঙ্গে 90 যোগ দেই, 249.5। ওকে, তাহলে এখান থেকে ফাইনালে আসে 249.5। তাহলে এখান দেখো এম এর মান 249.5 আণবিক ভর পাচ্ছ। বলছে কতটুকু দ্রবের প্রয়োজন, মানে দ্রবের প্রয়োজন কতটুকু, কত গ্রাম প্রয়োজন, ডাব্লিউ কত। তাহলে তোমরা এখান থেকে ডাব্লিউ ইকুয়াল হট লিখে দিলে। আচ্ছা, এখন দেখো আমরা যে সূত্রটা শিখেছি সেটা কি? আমরা জানি W ইকুয়ালস SMV ডিভাইডেড। ও এখানে দেখো যেহেতু আয়তনটা লিটারে আছে, সুতরাং আমরা এই সূত্রটা দিলেই হবে W ইকুয়াল SMV। যদি দেখতাম এখানে মিলিলিটারে থাকে তখন দিতাম SMV ডিভাইডেড 1000। ঠিক আছে? ওকে, যেহেতু লিটার এককে দেওয়া আছে সুতরাং W ইকুয়াল SMV। এখন এখান থেকে আমরা বের করবো কি? ডাব্লিউ জাস্ট তিনটা রাশিকে গুণ করে দাও, আর কিচ্ছুই করতে হবে না, শেষ। আচ্ছা, আমরা মান বসিয়ে দেই। ওকে, তাহলে একটু দেখি এস কত জানো? এস হলো 0.1 গুণন এমটা কত? 249.5 গুণন ভি কত? 2 লিটারস। আচ্ছা, সবগুলোকে গুণ দিলে পাওয়া যায় 249.5 249.5 গুণন 2। আচ্ছা, সরি 0.1 ইন্টু 249.5 গুণন 2। তাহলে রেজাল্ট আসে 49.9।
49.9 গ্রাম। ওকে, তাহলে দেখো তো কোন উত্তরের সাথে মেলে? আমাদের ২ নম্বরের কোন উত্তর? প্রথম যেটা আছে ক নম্বর যেটা আছে এটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রথমটারও দেখলাম ক নম্বরটা সঠিক উত্তর, এটা পূরণ করব। ২ নম্বরের ক নম্বর সঠিক উত্তর, এটা পূরণ করব। আচ্ছা, এবার আমরা ৩ নম্বরে চলে আসি। দেখো, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তোমরা এর জন্য কিন্তু এখানে কি দেওয়া আছে এত কিছু না, শর্টকাট দ্রুত W সমান SNV এটা দিলেই কিন্তু জাস্ট তিনটা রাশিকে গুণ করে দেবা, পরীক্ষা এটা কিন্তু হয়ে যাবে। এটা তোমাকে কি কি দেওয়া আছে না আছে এগুলো তো তোমার এমসিকিউর জন্য লাগবে না, ঠিক আছে? এবার দেখো ৩ নম্বর যেটা 17.75 গ্রাম সোডিয়াম সালফেট 250 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা কত? ওকে, তো আমরা দ্রবণের ঘনমাত্রা বের করব। কতটুকু দেখো 17.75 গ্রাম, অর্থাৎ এইটা যেটা দেওয়া আছে আমরা একটু বুঝি। এইটা যেটা দেওয়া আছে এটা কিন্তু W, এটা কি দেওয়া আছে এত গ্রাম, এটা W। আর 250 মিলিলিটার, মিলিলিটার এটা কি? এটা হলো V, মিলিলিটার। দ্রবণের ঘনমাত্রা কত? অর্থাৎ S ইকুয়াল হোয়াট? ঠিক আছে, আর এখানে কি দেওয়া আছে জানো? সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তাহলে আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি আছে। তাহলে আমরা এখানে একটু উঠায় নেই। ডাব্লিউটা কত আছে জানো? ডাব্লিউ ইকুয়াল 17.75 গ্রাম। ওকে, ডাব্লিউ। আচ্ছা, 250 মিলিলিটার, ভি কত? 250 মিলিলিটার। আচ্ছা, এখন বলছে যৌগটা কে? যৌগটা হলো সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তো সোডিয়াম সালফেটের আণবিক ভরটা লাগবে, আমি একটু তোমাদের বের করে দেখিয়ে দেই। দেখো সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সালফেটের যোজনী 2, সোডিয়ামের কাছে আসছে, সোডিয়ামের 1 দেওয়ার প্রয়োজন নেই, সোডিয়াম সালফেট। এখন এটার আণবিক ভর বের করতে, সোডিয়াম কত জানো? 23 গুণন 2 যোগ 32 সালফারের জন্য প্লাস একটা অক্সিজেন 16, চারটা অক্সিজেন 64। এইখান থেকে আমরা এখন দেখি এটা কত আসে। 23 গুণন 2, 23 গুণন 2 46 প্লাস 32, এটার সঙ্গে 64 যোগ হচ্ছে 142। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 142। ওকে, তাহলে আমরা এখানে সোডিয়াম সালফেটের আণবিক ভর বসিয়ে দেই, M ইকুয়াল 142। বের করতে হবে কি? মোলারিটি, S ইকুয়াল হোয়াট? এখন দেখো আগের অঙ্কের মতো এটা খুবই সহজ। এখান থেকে আমরা এবার যে সূত্রটি দেব, এবার দেখো W ইকুয়াল SMV ডিভাইডেড 1000। এখন বলতে পারো স্যার আগেরটা তো 1000 দিলেন না। এবার দেখো ভি ভলিউম, আয়তনটা কিন্তু 250 মিলিলিটার, মানে এটা মিলিলিটার এককে আসছে, এজন্য আমরা 1000 দিয়ে ভাগ দিচ্ছি কিন্তু, ঠিক আছে? যদি লিটারে থাকলে কিন্তু জাস্ট এসএমবি দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা বের করব কি? এস, তাহলে আর গুণ করো। এস ইকুয়াল কি হবে? এস ইকুয়াল হবে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। আচ্ছা, ডাব্লিউ কত দেওয়া ছিল জানো? ডাব্লিউ ছিল হলো 17.75 গুণন 1000 আর ডিভাইডেড এম কত? 142 গুণন ভি কত? 250। ওকে, আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি কত আসে। 17.75 গুণন 1000, ওকে, ডিভাইডেড 142 ভাগ 250, 0.5 মিলে যাচ্ছে কোনটার সঙ্গে? 0.5। ঘ নম্বর উত্তর সঠিক। তাহলে উত্তর আসে 0.5 মোলার। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো, খুবই সহজ। চতুর্থ যে প্রশ্নটা ছিল, আমি কিন্তু সবগুলো প্রশ্নের কথা বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ডে আসা, তোমরা এগুলো দেখলেই দেখবা বোর্ড পরীক্ষাতে আসা। 4 নম্বর যেটা ছিল, 4 কার্বন ডাই অক্সাইড, আমরা 4 নম্বরটা একটু বিক্রিয়াটা লিখি এখানে, ঠিক আছে? আচ্ছা দেখো যে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, কি কি লেখা আছে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, আর এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করে এ নামক একটা যৌগ। এখন এ যৌগটির 0.5 মোলের ভর কত? তাহলে আমরা আগে প্রথমে দেখব যে এই দুইটা বিক্রিয়া করে যে এই যৌগটা উৎপন্ন করে এটা আসলে কি। তাহলে কে কে বিক্রিয়া করে? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এরা বিক্রিয়া করে এ তৈরি করে। আসলে এটা কি? এটা কি? এটা হলো দেখো এখান থেকে H2CO3, এটা কিন্তু কার্বনিক অ্যাসিড কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে।
এটাকে আমরা বলতে পারি কি কার্বনিক কার্বনিক অ্যাসিড। ওকে, আচ্ছা দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানি এটা লিকুইড এর সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম হলো H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। এখন প্রশ্ন হলো যে 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 যৌগটি অর্থাৎ কার্বনিক অ্যাসিড 0.5 মোলের ভর কত? আচ্ছা দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা মোলের যে সংজ্ঞাটা H2CO3। হ্যাঁ, এটা একটা যৌগ, অফকোর্স এটা একটা যৌগ। কোন যৌগের আণবিক ভরকে, আচ্ছা এটার আণবিক ভর কত আমরা একটু দেখে দেই। দেখো হাইড্রোজেন 1, কিন্তু একটা হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য 2 প্লাস কার্বন কত? 12, তাহলে 14 প্লাস অক্সিজেন একটার জন্য 16, তিনটা আছে জন্য 48। তাহলে আমরা এইখান থেকে কিন্তু কি পাচ্ছি দেখো 2 প্লাস 12 প্লাস 48। তাহলে দেখো 48 আর 12 60 আর 2 62। তাহলে এখানে কার্বনিক অ্যাসিডের আণবিক ভর কত জানো? তাহলে কার্বনিক অ্যাসিড একটা যৌগ, তাহলে এই যৌগের আণবিক ভর হলো 62। আচ্ছা তাহলে কোন যৌগের 62 হলো আণবিক ভর, কোন যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, তাহলে এটাকে গ্রামে প্রকাশ করলে হবে কত? 62 গ্রাম। কোন যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায়, কি পাওয়া গেল? 62 গ্রাম পাওয়া গেল। এটাকে বলা হয় 1 মোল। তাহলে এটাকে বলা হয় কি 1 মোল। আর 1 মোলের মধ্যে অণু থাকে 6.023 × 10⁻23T। এটা তো আমরা জানি এই লাইনটা। এখন আমাদের বলছে যে এই যৌগটির 0.5 মোলের ভর কত? আচ্ছা দেখো তো 1 মোলের ভর 62 গ্রাম। এই যৌগটি কার্বনিক অ্যাসিড আর তার 1 মোলের ভর 65 গ্রাম। 1 মোলের ভর 65 গ্রাম, তাহলে 0.5 মোল মানে হাফ মোলের ভর কত? 1 মোল যদি 62 গ্রাম হয় তাহলে হাফ মোল অবশ্যই 31 গ্রাম, মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই তো বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা আসলে পাচ্ছি উত্তরটা কত? 31 গ্রাম। এই যে 31.00। এখন কেউ বলতে পারো স্যার এটা একটু সূত্র দেখে দেখানো যায়? হ্যাঁ অবশ্যই দেখানো যায়। একটু দেখো কিভাবে আমরা দেখতে পারি। আচ্ছা আমরা কি এটা জানি না যে N equal W divided M, এরকম সূত্র জানি না? অবশ্যই জানি। এখান থেকে দেখো যদি আমরা বের করি, আমাদের বলছে ভর কত, তাহলে W কত? W সমান NM। N কত মোল ছিল? 0.5 মোল, তাহলে এখানে দিব 0.5 গুণন ভর কত? ভর তো আমরা একটু আগেই দেখলাম 62 হয় আণবিক ভর, গুণ দিলে 31। ওকে, আমরা মনে হয় বের করতে পারছি 31 গ্রাম। আচ্ছা তারপরে দেখো লাস্ট কোশ্চেন, যেটা সর্বশেষ, আমি একটু সহজ প্রশ্ন দিয়ে শেষ করছি, ঠিক আছে? সবগুলোই সহজ ছিল, তারপর আমার মনে হয় লাস্টটা তোমাদের আরো ইজি লাগবে। হ্যাঁ ওকে, আমরা এটা কেটে দিচ্ছি। দেখো তাহলে 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে? 2 গ্রাম মানে 2 গ্রাম খাদ্য লবণে কতটি অণু আছে? আচ্ছা আমরা জানি তাহলে খাদ্য লবণ কি? এটার রাসায়নিক নাম তোমাকে জানতে হবে সোডিয়াম ক্লোরাইড। এটার সংকেতটা কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা এটার আণবিক ভর একটু বের করি। সোডিয়াম কত? 23 যোগ ক্লোরিন হলো 35.5 সমান 58.5। এটা হলো আণবিক ভর। দেখো তাহলে বলছে 2 গ্রাম খাদ্য লবণ অণু কতটি? এখন আমরা কিন্তু এটা বলতেই পারি যে দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, এর আণবিক ভর কত? 58.5। এটাকে গ্রামে প্রকাশ করলে কি হয়? 58.5 গ্রাম। এটাকে কি বলে? 1 মোল বলে। আর 1 মোলের মধ্যে অণু থাকে 6.023 × 10⁻23T। অবশ্যই সত্য। এখন কথা হলো যে 2 গ্রাম খাদ্য লবণ অণু কতটি? আচ্ছা 58.5 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, ঠিক আছে? তার মানে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে অণু থাকে 6.023 × 10⁻23T। সুতরাং 1 গ্রামে কয়টি থাকবে? 6.023 × 10⁻23 ডিভাইডেড 58.5। এখন যদি বলা হয় 2 গ্রামে কয়টি থাকবে? 2 গ্রামে কয়টি থাকবে? এটার সঙ্গে 2 গুণ দিবা, 6.023 × 10⁻23 গুণন 2 ডিভাইডেড 58.5। ওকে, এই ক্যালকুলেশনটা করে দিলেই রেজাল্ট চলে আসবে
আমরা একটু দেখি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা ইন্টু 2 ডিভাইডেড 58.5 2.05 এই ফার্স্টটা দেখো ইন্টু 10 টু দি পাওয়ার 22 22 ঠিক আছে? ক নম্বর উত্তরটা হয়ে যাবে। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে এটা দেখতে পারো। তো আমার মনে হয় যে তোমরা বুঝছো এটা কিন্তু সূত্র দিয়ে কাজ করা যায় ঠিক আছে? এইটা তোমরা এরকম সূত্র পাবা যে আমি একবার লিখে দেই n ইকুয়াল w ডিভাইডেড m সমান দেখো n ইকুয়াল w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড n এ ঠিক আছে? এই যে একটা সূত্র n ইকুয়াল w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড n এখান থেকে তোমরা দেখবা n সমান এটা লিখতে পারি, আবার n সমান এটাও লিখতে পারি, আবার এটা সমান এটাও লিখতে পারি ঠিক আছে? ওকে, তাহলে তোমরা নিজেরাই মিলাতে পারবা কোন সূত্রটা দিতে হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো খুব সহজ আজকের যে প্রশ্নগুলো ছিল অনেকটাই সহজ ছিল। তারপরেও আমি তোমাদেরকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি মনে হয় যে এটা কিভাবে হলো, কিভাবে আসলো বা বিশেষ যদি এই অধ্যায় নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে তোমরা কমেন্টসে জানাতে পারো। তোমাদের শুভকামনায় আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।